ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারের যে ডিএসসিসি 11 পেপারটি রয়েছে অনার্সের, এই পেপারেরই তোমাদের আগামী সেমিস্টারের জন্য সাজেশান পোস্ট করে দেব। এই সেমিস্টারের জন্য তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের শেয়ার করব। আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো, এখান থেকেই সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী 20 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন এক্সামে আসবে। আমি কিন্তু অলরেডি তোমাদের সিলেবাসও পোস্ট করে দিয়েছি ফিফথ সেমিস্টারে। অবশ্যই কিন্তু তোমরা একবার সিলেবাসটা চেক আউট করে নেবে। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশান তোমাদের মধ্যে শেয়ার করছি। প্রথমে যে প্রশ্নটি তোমাদের মধ্যে দিয়েছি সেটা হচ্ছে, ফ্রান্সে অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এটা ভালো করে প্র্যাকটিস করবে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ফরাসি সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে ভিভিআই প্রশ্ন এটা, মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো? তুমি কি মনে করো যে এটি একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হয় এটা 5 মার্কসের, না হলে 20 মার্কসের। তোমরা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এটা ভালো করে করবে। এরকমভাবেও আসতে পারে যে মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে একটা টিকা লেখো। তাই এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে যেতে পারো, আশা করছি 5 মার্কসেরও আসলে লিখতে পারবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের মধ্যে শিল্পায়ন প্রক্রিয়ার পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে। 5 নম্বরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 1870 থেকে 1914 এই সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসেবে বলা যায়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, তুমি কি মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে তোষণ নীতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, আমি কিন্তু তোমাদের এই সমস্ত প্রশ্নের অ্যান্সার একে একে পোস্ট করতে থাকবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে। এছাড়া তোমরা যদি এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতটা তাৎপর্যপূর্ণ ছিল? 8 নম্বরে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন করো। এটা কিন্তু 5 মার্কসেরও এসে থাকে, 20 মার্কসেরও করবে তোমরা। 20 মার্কসের আসলেও তোমরা লিখতে পারবে, আবার 5 মার্কসের আসলেও লিখতে পারবে। ঠিক আছে। সন্ত্রাস শাসন সম্পর্কে একটি টিকা লেখো, এভাবেও এসে থাকে। 9 নম্বর প্রশ্নটি দেখো, ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্যের মূল্যায়ন করো। 10 নম্বর যেটা দিয়েছি আমি, তুমি কি মনে করো জার্মানি কোনো দিনই ঐক্যবদ্ধ হয়নি? সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের কিন্তু এই ইউরোপের পেপারের সিলেবাসটা একটু বড় রয়েছে, তারা কিন্তু ভালো করে আগেভাগে নিজেদেরকে প্রিপেয়ার করবে। তাই প্রশ্নগুলো আমি কিন্তু একটু বেশিই দিয়েছি, তোমরা যাতে নিজেদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে। এছাড়া তোমাদের এক্সামের আগে লাস্ট মিনিট সাজেশন আমি পোস্ট করব, তার আগে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাও। 11 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ইতালির ঐক্য সাধনে মাৎসিনি, ক্যাভুর ও গ্যারিবাল্ডির ভূমিকা আলোচনা করো। ঠিক আছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক সময় এভাবেও প্রশ্ন এসে থাকে, ইতালি ঐক্য সাধনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো, কিংবা ইতালি ঐক্য সাধনে গ্যারিবাল্ডির ভূমিকা আলোচনা করো। তার এই 20 নম্বরে যদি তোমরা ভালোভাবে 3টে প্রশ্ন একত্রে করে যাও, 5 মার্কসের যেটা আসবে তোমরা কিন্তু লিখতে পারবে। 12 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 1929 থেকে 33 সালের মহামন্দার প্রকৃতি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 13 নম্বর দিয়েছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, একেবারে ভিভিআই প্রশ্ন। ঠিক আছে। 1933 থেকে 39 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি আলোচনা করো। 14 নম্বর দিয়েছি, নেপোলিয়নকে কি বিপ্লবের সন্তান হিসেবে আখ্যায়িত করা যায়? তার সাথে দিয়েছি নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের বিষয়টি ব্যাখ্যা করো। 15 নম্বর দিয়েছি, 1917 সালে রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা মূল্যায়ন করো। তারপর যেটা দিয়েছি, ভার্সাই সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল। 17 নম্বরটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় টিকা আকারে এসে থাকে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। অথবা এভাবেও আসে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল। 18 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। একই প্রশ্ন ঘুরে ফিরে আসে, নেপোলিয়নের পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। ঠিক আছে। এবার 5 মার্কসের সাজেশানগুলো দেখে নাও। 5 মার্কসের সাজেশানে আমি প্রথমে যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটা হচ্ছে, রুশো দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। 2 নম্বর দিয়েছি, ইউরোপীয় শক্তি সমবায়
সম্পর্কে একটি টিকা লেখো, ঠিক আছে, অথবা ইউরোপের শক্তি সমন্বয় সম্পর্কে টিকা লেখো। তারপর যে প্রশ্নটি দিয়েছি, ফ্রান্সের 1830-এর জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে বিচার করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় জুলাই বিপ্লব না হলে ফেব্রুয়ারি বিপ্লব, ঠিক আছে, এই দুটো থেকে একটা প্রশ্ন কমন আসতেই পারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 19 শতকের দ্বিতীয়ার্ধে রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ক্ষতিপূরণ সমস্যা কেন তাৎপর্যপূর্ণ ছিল। 8 নম্বরের প্রশ্নটাও কিন্তু একেবারে ভিভিআই প্রশ্ন, মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে ভিভিআই প্রশ্ন, অবশ্যই কিন্তু এই প্রশ্নটা গুরুত্ব সহকারে তোমরা পড়বে। 9 নম্বর প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য কী ছিল, ঠিক আছে। 10 নম্বর যে প্রশ্নটা দিয়েছি আমি, প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে বলকান সমস্যার তাৎপর্য কী ছিল। 11 নম্বর প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, স্পেনের গৃহযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি করেছিল, অথবা একই প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধ কিভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল। তারপর প্রশ্ন যে দেখো যেটা দিয়েছি, নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তির সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। 13 নম্বর প্রশ্নটাও ভিভিআই, স্পেনীয় ক্ষত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 14 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, বার্লিন সম্মেলন কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল। 15 নম্বর যেটা আছে, ভার্সাই চুক্তির শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল। দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো, হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসিবাদের উত্থান আলোচনা করো, ঠিক আছে, হয় হিটলারের নাৎসিবাদ না হলে মুসোলিনির ফ্যাসিবাদ, দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি কমন আসার চান্স রয়েছে। 17 নম্বর যেটা দিয়েছি, হয়তো মুসোলিনির ফ্যাসিবাদ, আগেও আমি রিপিট করেছিলাম, ঠিক আছে। 18 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ফরাসি সংবিধান সভা কীভাবে ফ্রান্সের চার্জ সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর আমি কয়েকটি এক্সট্রা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে, এই 18টি প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে। তারপরে এই কয়েকটি প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে। কুলটুর ক্যাম্প কি, টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো, এমস টেলিগ্রাম সম্পর্কে আলোচনা করো, তুরস্ককে কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো, এবং লাস্ট কোড নেপোলিয়ন কি, ঠিক আছে। এই ছিল তোমাদের সিসি 11 পেপারের সাজেশান। আমি কিন্তু 9 ও 10 পেপারের সাজেশান অলরেডি পোস্ট করে দিয়েছি, এবং তোমাদের 12 পেপারের সাজেশনও পোস্ট করে দেবো। যারা নতুন এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।